আসসালামু আলাইকুম। দুপুরটির শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। জুলাই বিপ্লবের ১০০তম দিন আজ, দিনব্যাপী নানা আয়োজন। আহতদের খোঁজ নিতে পঙ্গু হাসপাতালে বিএনপি ৫ লাখ টাকা অনুদান প্রদান। কাকরাইল মসজিদে অবস্থান নিলেন সাতপন্থীরা। সরকারি নির্মাণের পোড়া ইটি ব্যবহার ২০২৫ সাল নাগাদ বন্ধ হবে, রিজওয়ানা হাসান। জাতীয় পার্টির সাবেক এমপি টিপুকে ধরে পুলিশে দিল জনতা। চট্টগ্রামের মুক্তিযুদ্ধের গুলির অন্তত ১২ জন গুলিবিদ্ধ। ঘন কুয়াশায় সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন। ৩ মাস ১০ দিন পর নতুন নামে খুলল গাজীপুরের সাফারি পার্ক। ডাক্তার দম্পতির বাসায় ডাকাতের সুবিধাঘাতের স্বামীর মৃত্যু, স্ত্রী আহত। মালয়েশিয়ায় বাংলাদেশি নারী সংখ্যা গ্রেপ্তার ৫১। দূষণ প্রতিরোধে বৃষ্টির জন্য নামাজ পড়ার আহ্বান পাক প্রধানমন্ত্রীর। এবং দিল্লির বায়ু দূষণের মারাত্মক অবনতি, বন্ধ সব প্রাইমারি স্কুল। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই বিপ্লবের ১০০তম দিন আজ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার এই বিপ্লবের ১০০তম দিন পূর্ণ হচ্ছে। এ উপলক্ষে বিপ্লব সংগ্রামে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের প্রতি সম্মান জানাতে দেশব্যাপী আজ বিশেষ কর্মসূচির আহ্বান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর আগে বৃহস্পতিবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র মোহাম্মদ ফাতেমার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪শে বিপ্লবের প্রিয় সহযোদ্ধাগণ, ১৫ নভেম্বর জুলাই বিপ্লবের ১০০তম দিন উপলক্ষে আমাদের অমর সংগ্রামে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি সম্মান জানাতে এবং আহত ও শহীদ পরিবারের খোঁজ খবর নিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশব্যাপী এই বিশেষ কর্মসূচি আহ্বান করছে। রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন জুলাই বিপ্লবে আহতদের ৫ লাখ টাকা অনুদান দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার সকালে আহতদের দেখতে গিয়ে দলটির পক্ষ থেকে এ অনুদান প্রদান করা হয়। হাসপাতাল পরিদর্শনে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই সময় তারা আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন। পরে সালাউদ্দিন আহমেদ জানান, কিছু মানুষের চিকিৎসা দেশে সম্ভব নয়, তাদের দ্রুত বিদেশে পাঠানোর দাবি জানান তিনি। রাজধানীর কাকরাইলের মারকাজ মসজিদে প্রবেশ করে সেখানে অবস্থান নিয়েছেন তাবলিগ জামাতের মাওলানা সাতপন্থীরা। শুক্রবার সকাল ৮টার পর সাতপন্থীদের একটি বিশাল দল মসজিদে প্রবেশ করেন। এর আগে মসজিদে অবস্থান নেওয়ার উদ্দেশ্যে হাজার হাজার সাধুপন্থীরা নগরীতে প্রবেশ করেন। এদিন সকালে রাজধানী ও এর আশপাশ থেকে কাকরাইলের মসজিদের দিকে যাত্রা শুরু করেন তারা। সকাল ৮:৩০ থেকে আগামগাঁও থেকে ফার্মগেট ও কাউরান বাজার হয়ে হাজার হাজার সাধুপন্থীকে কাকরাইল মসজিদের দিকে যেতে দেখা যায়। এই সময় তারা সারিবদ্ধ হয়ে হেঁটে মসজিদের দিকে যেতে থাকেন। এদিকে সাধুপন্থীরা আজ সকালে কাকরাইলের মারকাজ মসজিদে প্রবেশ করে সেখানে অবস্থান নেওয়ার পূর্ব ঘোষণা দিয়েছিলেন। ফলে ভোর থেকে সেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন, ২০২৫ সাল নাগাদ সকল সরকারি নির্মাণে পুরানো ইটের ব্যবহার বন্ধ হবে। তিনি আরো বলেন, সরকারি অফিসে ইতিমধ্যে চিঠি দিয়ে জানানো হয়েছে যেন নির্মাণ কাজে পুরানো ইট ব্যবহার না করা হয়। সরকারি হচ্ছে নির্মাণ কাজে ইটের সবচেয়ে বড় গ্রাহক। রাস্তাঘাট ও ভবন নির্মাণে সরকার ইট ব্যবহার করে থাকে, বড় বড় কাজে ইট ব্যবহার করে থাকে। একটি গণমাধ্যমের সাথে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান। উপদেষ্টা বলেন, সরকারকে পুরানো ইটের বিকল্প ব্যবস্থায় যেতে হবে। সরকার চাহিদাপত্র দিলে এর সমাধান হতে পারে। জনতার হাতে ধরা খেয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু। তাকে ধরে থানায় সোপর্দ করা হয়েছে। তিনি জাতীয় পার্টি থেকে বরিশাল ৩ আসন থেকে ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হন। বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ রানীগঞ্জে কোন্ডা ইউনিয়নের বীর বাগুই এলাকায় গোলাম কিবরিয়া টিপুকে স্থানীয় লোকজন দেখতে পান। তখন তার সামনে ২০ থেকে ২৫ জন লোক জড়ো হন। এ সময় স্থানীয় লোকজন উত্তেজিত হলে আশপাশের কেউ পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে স্থানীয় লোকজন সাবেক সংসদ সদস্যকে পুলিশের কাছে সোপর্দ করে। চট্টগ্রামের রাউজানে একদল মুখোশধারী গুলিতে ১২ থেকে ১৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০:৩০ থেকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নিরামিষপাড়া গ্রামের আসাদ আলী মাতব্বর মসজিদ এলাকায় এক গোলাগুলির ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়া গুলিবিদ্ধ ব্যক্তিদের নাম পরিচয় পাওয়া যায়নি। রাউজান থানার পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছেন।
উত্তরের জনপদ নীলফামারীর সৈয়দপুরে ভোর রাত থেকে ঘন কুয়াশা পড়ছে। সেই সঙ্গে হঠাৎ করে বেড়েছে ঠান্ডা। ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটছে। সকাল ৮টার দিকে দুটি ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটেছে। যাত্রীরা রানওয়েতে অপেক্ষা করছেন। সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, শুক্রবার ভোর রাত থেকে কুয়াশায় ঢেকে যায় জনপদ। সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 18.5 ডিগ্রি সেলসিয়াস। বিমান চলাচলের জন্য কমপক্ষে 2000 মিটার ভিজিবিলিটি থাকার কথা থাকলেও সেখানে মাত্র 50 মিটার ভিজিবিলিটি রয়েছে। ফলে বিমান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে বলে জানান তিনি। ৩ মাস 10 দিন পর নতুন নামে খুলল গাজীপুরের সাফারি পার্ক। পার্কের নতুন নামকরণ করা হয়েছে সাফারি পার্ক গাজীপুর। আগের নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক গাজীপুর। আজ শুক্রবার সকাল 9টার দিকে পার্কটি খুলে দেওয়া হয়। গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গত 5 আগস্ট সরকার পতনের পর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় গাজীপুরের সাফারি পার্ক। ওই সময় পার্কে ব্যাপক ভাঙচুর করা হয়। দীর্ঘ 3 মাস 10 দিন বন্ধ থাকার পর শুক্রবার সকাল 9টায় দর্শনার্থীদের জন্য পার্ক খুলে দেওয়া হয়। তবে পার্কের নতুন নামকরণ করা হয়েছে সাফারি পার্ক গাজীপুর। রাজধানীর ধানমন্ডিতে এক ডাক্তার দম্পতির বাসায় ডাকাতের ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু ও স্ত্রী আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে 5 তলা ভবনের 2য় তলায় এই ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম AKM আব্দুল রশিদ। তিনি যুক্তরাজ্য প্রবাসী। তার স্ত্রীর নাম সুফিয়া রশিদ, তিনিও পেশায় চিকিৎসক। নিহতকে নিয়ে হাসপাতালে আসা ওই ভবনের ভাড়াটিয়া মোহাম্মদ বাদন জানান, লন্ডন প্রবাসী আব্দুল রশিদ গত সেপ্টেম্বরে ঢাকায় আসেন। তিনিও তার স্ত্রী সুফিয়া রশিদের রাতে নিজ বাসায় ছিলেন। এই সময় অস্ত্রসহ একদল ডাকাত তাদের রুমে ঢুকে যায়। পরে তাদের জিম্মি করে ডাকাতি করার সময় তারা বাধা দিলে ছুরিকাঘাতে স্বামী ও স্ত্রী আহত হন। মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে 40 বাংলাদেশি সহ 51 জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত 12টায় সিগামুট এলাকায় স্থানীয় নাগরিকদের অভিযানের ভিত্তিতে একটি আবাসিক ভবনের অভিযান পরিচালনা করে দেশটির ইমিগ্রেশন। অভিযান শেষ হয় ভোর 4টায়। ইমিগ্রেশন কুয়ালালামপুরের ডিরেক্টর ওয়াং মোহাম্মদ সাউফি অন ইউসুফ জানান, অভিযানে মোট 37টি রুম চেক করে 158 জন অভিবাসী কর্মীদের কাগজপত্র পরীক্ষা করে 51 জন অবৈধ অভিবাসী কর্মীদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বয়স 3 থেকে 45 বছরের মধ্যে। বৃহস্পতিবার লাহোরকে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে চিহ্নিত করেছে সুইজারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান IQAir। বায়ু দূষণের তালিকায় শীর্ষে থাকা পাকিস্তানের লাহোর শহর স্কোর 682, অর্থাৎ এখানকার বাতাসের মান নাগরিকদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। এমন সংহতির গুরুত্বের উপর জোর দিয়ে বৃষ্টির জন্য নামাজ ইস্তিসকা বিশেষ প্রার্থনায় অংশ নিতে জাতির প্রতি আহ্বান জানিয়েছেন। শুক্রবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন। ভারতের রাজধানী নয়াদিল্লির ভয়াবহ বায়ু দূষণে বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রতিদিনই অবনতি হচ্ছে বাতাসের মান। তবে বাতাসের মান খুব খারাপ পর্যায়ে পৌঁছে যাওয়ায় এবার নয়াদিল্লির সকল প্রাইমারি স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC। প্রতিবেদনে বলা হয়েছে, ক্রমবর্ধমান বায়ু দূষণের কারণে দিল্লির সমস্ত প্রাথমিক বিদ্যালয় শুক্রবার থেকে বন্ধ থাকবে বলে কর্মকর্তারা ঘোষণা দিয়েছেন। তবে সব স্কুল বন্ধ থাকলেও শিক্ষার্থীদের পাঠদানের কাজ চলবে অনলাইনে। আমরা পরবর্তীতে দর্শক শিশু সংবাদ দেখার আমন্ত্রণ নিয়ে এখন দেখছি। দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক করে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।